অ্যাপস্টেইন নথিতে মোদির নাম, ভারত সরকারের প্রতিবাদ। পাকিস্তানে একযোগে 12 স্থানে হামলা, নিহত বেড়ে 125। ইরানে পৃথক বিস্ফোরণে শিশুসহ নিহত 5, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আভাস। গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, নিহত 32। যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার, আইনি নোটিশ গ্রহণে আদানিদের সম্মতি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন 30 লাখ পৃষ্ঠার নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ এসব নথি প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে ভিত্তিহীন, নিন্দনীয় ও দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূ গল্প বলে প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নথিতে মোদির 2017 সালের ইসরায়েল সফরের তথ্যের বাইরে অন্য সব দাবি সম্পূর্ণ মিথ্যা। তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেছে। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, নথিতে মোদি অ্যাপস্টেইনের পরামর্শ নেওয়া এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার মতো অবমাননাকর প্রসঙ্গ রয়েছে। মার্কিন নথিতে স্টিভ ব্যাননের সঙ্গে মোদির বৈঠকের চেষ্টায় উল্লেখ থাকলেও অ্যাপস্টেইনের সঙ্গে তার সরাসরি যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই নথিতে ট্রাম্প, ইলন মাস্ক ও বিল গেটসের মতো প্রভাবশালীদের নামও রয়েছে। 2019 সালে কারাগারে আত্মহত্যা করা অ্যাপস্টেইনের এসব ফাইল বর্তমানে ভারতের আন্তর্জাতিক সুনাম ও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ সমন্বিত হামলায় একদিনেই অন্তত 125 জন নিহত হয়েছে। গত শনিবার প্রদেশটির একাধিক স্থানে আত্মঘাতী বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর 15 সদস্য ও 18 জন বেসামরিক নাগরিক সহ মোট 33 জন নিহত হন। পাল্টা অভিযানে 92 জন হামলাকারীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই আত্মঘাতী ও বন্দুক হামলার দায় স্বীকার করেছে। তারা মাস্তুতংয়ের একটি কারাগার ভেঙে 30 জন বন্দীকে মুক্ত করার পাশাপাশি পুলিশ স্টেশন ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। হামলার জেরে বেলুচিস্তানের সঙ্গে বাকি দেশের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাদেশিক সরকার পুরো অঞ্চলে জরুরি অবস্থা জারি করে অভিযান জোরদার করেছে। বিশ্লেষকদের মতে বিএলের নারী যোদ্ধাদের ব্যবহার এবং হামলার ব্যাপকতা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুঁশিয়ারি। ইরানের বন্দর আব্বাস ও আহওয়াজ শহরে পৃথক গ্যাস বিস্ফোরণে শিশুসহ অন্তত 5 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং ওয়াশিংটনের পরমাণু চুক্তির চাপের মুখে এই বিস্ফোরণের ঘটনাগুলো নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে আসছে, যদিও তেহরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিগানি নিশ্চিত করেছে যে আলোচনার জন্য একটি কাঠামোগত প্রক্রিয়া বর্তমানে অগ্রগতির পথে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে সময় ফুরিয়ে আসছে এবং বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন বন্ধ না করলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তারা কোনো যুদ্ধ চান না এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতার ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কাতারের প্রধানমন্ত্রী তেহরানে লারিগানির সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে 6300 জনের বেশি মানুষের মৃত্যুর দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো। সব মিলিয়ে সামরিক মহড়া ও কূটনৈতিক আলোচনার এই দ্বিমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। গাজা উপত্যকা জুড়ে গতকাল শনিবার ইসরায়েলি বাহিনীর নতুন দফায় বিমান হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে
হামলায় একই পরিবারের 7 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজা সিটির একটি পুলিশ স্টেশনে হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের দাবি, গত শুক্রবার হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা পাল্টা এই হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটিই ছিল গাজায় সবচেয়ে শক্তিশালী হামলা। হামাস এই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে মিশর ও কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় নিহতের মোট সংখ্যা এখন 71,660 ছাড়িয়েছে। ঘুষ ও জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলার আইনি নোটিশ গ্রহণ করতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি। নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে তাদের আইনজীবীরা এই বিষয়ে এসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে দীর্ঘ 14 মাস ধরে ঝুলে থাকা এই মামলার আইনি প্রক্রিয়া পুনরায় শুরু হলো। নিয়ম অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে আদানিদের এই অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে অথবা মামলা খারিজের আবেদন করতে হবে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, আদানিরা সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়ে মার্কিন বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়েছেন, যদিও আদানি গ্রুপ বরাবরই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এই সমন গ্রহণকে একটি সাধারণ আইনি প্রক্রিয়া হিসেবে দেখছে গ্রুপটি এবং তারা জানিয়েছে যে এর মাধ্যমে আদালতের এখতিয়ার স্বীকার করে নেওয়া হচ্ছে না। গত 1 বছরে এই আইনি জটিলতার প্রভাবে শেয়ার বাজারে আদানি গ্রুপের বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার মূল্য হ্রাস পেয়েছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।